কেউ তাকে বলেন বাংলা সিনেমার ব্রুসলি, কেউ তাকে বলেন অ্যাকশন হিরো। কেরিয়ারের শুরু থেকে যখনই যে সিনেমায় হাত দিয়েছেন পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। দর্শক, আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা মাসুম পারভেজ রুবেল। রুবেল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আমি ভালো আছি। আর মানে একটু জোশ পাচ্ছি রুবেল ভাই, আপনাকে দেখলে হয় কি একটা টেনশনও কাজ করে, ভয়ও কাজ করে, আর এক্সাইটেড বিকজ অফ যে আমি যদি ভুল না করি 230-এর বেশি সিনেমাতে আপনি অভিনয় করেছেন। রাইট। এই প্রথম আমরা ওটিটি প্ল্যাটফর্মে আপনাকে দেখব ব্ল্যাক মানির মধ্য দিয়ে। একটু যদি মানে শুরুর গল্পটা, যে আসলে এত সিনেমার পরে হঠাৎ করে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছেটা হলো কেন? আসলে ইন ট্রু সেন্স ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছে যে যদি শব্দটি ব্যবহার করি আমি তাহলে বলবো যে আসলে ব্যাপারটা সেই রকম ঘটেনি। বিকজ এর আগে আমাকে অনেকে বলেছিলেন যে রুবেল ভাই আপনি ওটিটিতে কাজ করেন, বাট ওই সময় আসলে আমি ওইভাবে চিন্তা করিনি। আমি চিন্তা করেছি যে নো, আই এম নট গোয়িং টু ওয়ার্ক অন দ্যাট প্ল্যাটফর্ম। বাট এই চিন্তার মধ্যে আমি যেহেতু ফিল্মে খুবই এখন কম করি, একদমই ইয়ারলি হয়তো বা একটা বা দুটো ছবি করি। সো এই সময় হঠাৎ করে একদিন রাফি ভাই আমাকে ফোন দিলেন। সো যে রুবেল ভাই আমরা একটু কথা বলবো, এবং অ্যাট দ্য সেম টাইম মুশফিক ভাই বঙ্গর, রুবেল ভাই আমরা একটু আসবো, কথা বলবো। সো এই জন্য রাফি ভাই যখন ফোন দিলেন, মানে আমি স্পষ্ট কথা বলা খুব পছন্দ করি, আই লাইক টু স্পিক দ্য ট্রুথ। ওই মুহূর্তে কিন্তু রাফি ভাইয়ের অবস্থান করতে দিক চমৎকার, একদম একদম তুঙ্গে তখন। সো যেহেতু উনি আমাকে বলেছেন একটু কথা বলবো, সো আমি বললাম ওকে, সামথিং ইজ নিউ, ওকে লেটস টক, আমরা কথা বলি। কথা বলার পর আমাকে রাফি ভাই বললো যে আমরা এই ধরনের একটা কিছু করতে চাচ্ছি। তো রাফি ভাই প্রথমে যে ব্যাপারটা ছিল তখন একটু মানে ক্যারেক্টারটার নেগেটিভিটির মতন ছিল। তখন আমি রাফি ভাইকে বলেছিলাম যে রাফি ভাই আপনি দুটো জিনিস জানা দরকার কমপ্লিট কথা বলার আগে। একটি হচ্ছে যে আমি কোনো নেগেটিভ ক্যারেক্টার করি না, আমাদের অনেকেই করেছেন, এটা তাদের ব্যক্তিগত চয়েস, বাট আমি কখনো করিনি, করব না। আমি অ্যান্টি হিরো করি। অ্যান্টি হিরো আর ভিলেন ইজ নট দ্য সেম থিং অর নট দ্য সেম ওয়ার্ড। একদম একদম রাইট। আমি অ্যান্টি হিরো করেছি গডফাদারে, আমি গাজী মাজহারুল আনোয়ার ভাইয়ের উল্কাতে করেছেন, তারপর আমি ধান্দাতে করেছি, আমি অ্যান্টি হিরো করেছি। বাট আমি কোনো ছবিতে কেউ বলতে পারবে না আমি কোনো ছবিতে, যদিও এক সময় অনেকে প্রশ্ন, হ্যাঁ রুবেল আপনি ভিলেন কেন করেন, আমি বললাম সরি, আমি কোনো ভিলেন কোনো ক্যারেক্টার আমি কাজ করিনি কখনো। এবং আমি আমার এটা এক ধরনের মনের ভিতরে আমার চিন্তা চেতনার মধ্যে আছে, আমি কখনো ওই ধরনের ক্যারেক্টার আমি যাব না। বাট ইফ ইট ইজ দি অ্যান্টি হিরো, ইফ ইট ইজ এ অ্যান্টি হিরো, দেন আই এম গোয়িং টু অ্যাক্ট অর আই উইল অ্যাক্ট। তখন রাহি ভাইকে বললাম রাহি ভাই আমি কিন্তু কোনো নেগেটিভ ক্যারেক্টার করি না, ইট মিনস ভিলেন করি না, অ্যান্টি হিরো যদি হয় দেন আই উইল অ্যাক্ট। রাহি ভাই বড় হিসেবে বলে যে ওকে রুবেল ভাই আর কি? আমি বললাম রাহি ভাই আমার আরেকটি চাওয়া আছে আপনার কাছে। বলছে কী রুবেল ভাই? আমি বললাম যে চাওয়াটি হচ্ছে যে আমি ধরনের ফিল্ম ক্যারিয়ার আমি এটা করেছি, আমি কোনো কারো নায়িকার প্রধান ছবি হলে আমি সেসব ছবি করিনি, সাপের কোনো ছবি করিনি, রাজা রাজরাদের যেসব ছবি আছে সেগুলো করিনি। আর এটা যেটা আমি সবসময় করেছি আমি, যে যদি সিনিয়র থাকে আমি সবসময় তাদেরকে আমি সম্মান দিয়ে এসেছি। এটা আমার কোনো সিনিয়র আমার ব্যাপারে বলতে পারবে না যে রুবেল কোনো দিন কাউকে অসম্মান করেছে। সো আমি বলেছি যদি কোনো সিনিয়র থেকে থাকে তাহলে ওনার নাম আগে যাবে, তাতে আমার কোনো আপত্তি নেই, বাট আমার নামটি তারপরে যেতে পারবে না, আমার নামটি আসবে সবার শেষে, ও রুবেল হতে হবে, আদারওয়াইজ আমার নাম প্রথমে যেতে হবে। এটা কন্ডিশনে, এটা হলো আপনার কাছে চাওয়া, যদি এটা হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তুমি আমাকে তখন গল্পটা আমাকে এই শোনে বলবে এইভাবে আমরা যেতে চাচ্ছি, লেটস ডু ইট, আমরা উই ক্যান ওয়ার্ক টুগেদার। এবং আল্লাহর রহমতে আজকে যখন কথা বলছি আমরা, এর আগেই চারদিক থেকে যেরকম সাড়া পাচ্ছি, আমি আশা করি যে ইনশাল্লাহ এটা ভালো একটি অবস্থান তৈরি করতে পারবে। বলতে আসলেই ভালো লাগছে যখন থেকে টিজারটা স্ট্রিমিং হচ্ছে, অনলাইনগুলোতে স্ট্রিমিং হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে স্ট্রিমিং হচ্ছে, আমরা প্রতিনিয়ত আমরা রুবেল ভাইকে নতুন নতুন রূপে দেখেছি, এখনও আসলে নতুন রূপে দেখেছি। আমরা ক্যারেক্টারটা স্পয়লার করবো না, যদি ছোট করে একটু বলতেন যে আপনার ক্যারেক্টারটা আসলে কি এখানে একটু।
আসলে ক্যারেক্টারটা চমৎকার একটি ক্যারেক্টার আমাকে মানে এখানে উপস্থাপন করা হয়েছে। যে ক্যারেক্টারটার নাম হচ্ছে ভ্যানসেন্ট জুনায়েদ, Okay. যার ক্যারেক্টার হচ্ছে সে ওই এলাকার একজন টপ মাস্তান আর কি, যার কথায় সবাই চলে এবং সে একটি গ্রুপ মেনটেন করে। আর একটি যেটি করেছে রাহমান রাফি ভাই, সেটাকে আমাকে একটু এটা একটু ব্যতিক্রম যে আমি সবসময়, যেহেতু ভ্যানসেন্ট জুনায়েদ নাম, আমি সবসময় দুটো ভ্যানসেন্ট আমার ঠোঁটে থাকে সবসময়। এই প্রশ্নটা আমি করতাম, আপনি করে দিলেন যে আমরা সচরাচর সিগারেট যারাই খাচ্ছি একটা সিগারেট, কিন্তু ডাবল সিগারেট এইটাই হচ্ছে তার, আমি বলবো যে তারা আমাকে, আমি বলবো যে চেঞ্জ করে আনার মধ্যে। এবং আমি যতটুকু সাড়া পেয়েছি যেইভাবে, এবং চারোদিক থেকে যারা বলেছে তারা সকলেই আমার এই গেট আপটাকে পছন্দ করে। যদি আমি এই গেট আপেই এখন থাকি, তারপর তার সাথে ওই বলবো যে যেই ফ্রেমের চশমাটি পরিয়েছেন, তার পাশাপাশি হ্যাঁ সব কিছু মিলিয়েই আমার ভালোর কথা তো আমি বলবো না। এটা হচ্ছে আপনাদের যদি ভালো লাগে, এবং যারা আমাদের এই ওটিটি প্ল্যাটফর্মে যে ছবিটি দেখবেন তাদের কাছে যদি ভালো লাগে, তাহলেই আমি বলবো যে আমি ফিল্ম থেকে ওটিটি এসেও আমার দর্শকপ্রিয়তা কোনো জায়গায় কমেনি, আল্লাহ তাআলা সেটুক এখনো ধরে রেখেছে। রাফি ভাই তো এখানে পরীক্ষিত একজন পরিচালক, সুমন আনোয়ার, লাবলু ভাই, এই দুজনও কিন্তু পরীক্ষিত পরিচালক। অভিনেতা হিসেবে তারা কেমন করেছে, আপনার কাছে কেমন লেগেছে? আমি যদি সেটা বলতে চাই তাহলে বলতে হবে যে আসলে ইন ট্রু সেন্স আমি ফিল্মের হিরো তো, জি, এবং ওনাদের এখানে যে নতুন আমি একদমই ঘুরতে গেলে আমি ওইখানে কিন্তু আমি বলবো আমাদের, আমি জানি অন্য কে কী বলবে, বাট আমি বলবো সেখানে আমি একদমই সরেয়া বা ক খ গ বা ABCD যে ব্যাপারটি আছে, আই ওয়াজ লাইক দ্যাট। সেখানে আমি বলবো যে লাবলু ভাই বা সুমন ভাই, তারপর পাভেল ভাই ছিল, পাভেল ছিল, সো দেওয়ার, তারপর আমি বলবো যে দিনার ভাই ছিলেন, দিনার। দেওয়ার ব্রিলিয়ান্ট, মানে বলবো যে এক কথা বলবো ব্রিলিয়ান্ট তারা। কিন্তু দিনার ভাইয়ের ক্যারেক্টারটাই ছিল একদম রিভার্স। আমি বলবো যে ব্রিলিয়ান্ট, মানে ওনারা ওনাদের জায়গায়, মানে আই ক্যান এক্সপ্লেইন, তার আমি মনে তারা দে আর দ্য কিং ইন দ্যাট ক্যারেক্টার। তো সেখানে আমাদের সাথে পূজাও ছিল, হ্যাঁ, শি ডান ওয়েল। আমার মনে হয়, আমার দৃষ্টিতে মনে হবে যে সেখানে সবচেয়ে খারাপ করেছে না ওনারা। আমি মনে করি যে ওনারা অনেক অনেক এগিয়ে আছেন, বিকজ আমি ওই ফরমেশন যেটা আছে সেটার মধ্যে আসলে আমি নতুন একদম। সো আমি তার জন্য আমি সেখানে আনডাউটলি আমি তাদেরকে অনেক এগিয়ে রাখবো। আমি মনে করি যে আমি দৌড়ের দিকে তারা 80 কিলোমিটার ব্যাগে আছে, আমি হয়তো 10-এ আছি, বাট আমি যদি এখানে কাজ করি পরবর্তীতে আমার চিন্তাধারা থাকবে 10 থেকে 20-এ যাওয়া, 20 থেকে 30-এ যাওয়া, যাতে আমি 80-তে পৌঁছাতে পারি ইনশাআল্লাহ। আমরা চাই রুবেল ভাই, আপনার ক্যারিয়ারের প্রথম থেকেই আমরা দেখেছি আপনার উত্থানের সেই গল্পটা, কিন্তু মানে আমার কথা হচ্ছে আই লাইক টু টেক দ্য চ্যালেঞ্জ, বিকজ আমি বলবো না যে আমি রুবেল, আমি একদম সব কিছু নো। আমি মনে করি যে আমি ফিল্মের ব্যাপারে যখন যাবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড, বাট হোয়াট ইট ইজ এ ওটিটি, আমি তখন বলবো যে ওনারা অনেক সামনে আছেন, আমি ওনাদেরকে ধরবার চেষ্টা করব। যদি পরবর্তীতে কাজ করা হয়, সব কিছু মিলে যায় আমার সাথে, আমার ক্যারেক্টার এবং জুনিয়র যারা, যদি কেউ ইন্টারেস্টেড হয়, আচ্ছা রুবেল ভাইকে নিয়ে কাজ করা যায়, সেখানে যদি আমি কাজ করি, তখন হবে কি আমার চিন্তাধারা থাকবে যে আমি তো অনেক পিছিয়ে আছি, ওনাদের কি করে ধরা যায়, আমি সেই চিন্তা করবো, সেই চেষ্টা করবো। সেই ক্ষেত্রে কি শুটিং এরকম কোনো মজার ঘটনা হয়েছে কিনা, যে আপনি অনেক সিনিয়র, আচ্ছা ঠিক আছে রুবেল ভাই, এরকম কোনো মজার ব্যাপার যে ওনারা সবসময় আল্লাহ তাআলা একটু পেয়েছে, সবাই আমাকে অত্যধিক ভালোবাসেন এবং পরিচিত হওয়ার পর তাদের অনেক আনন্দ ফান করেছি। সো ওনারা সবসময় বলেছেন রুবেল ভাই একটা আলাদা ব্যাপার। আমি বলছি না ভাইয়া, সরি, এইখানে রুবেল ভাইয়ের চেয়ে আপনারা অনেক সময় এগিয়ে, ছি রুবেল আপনি কি বলেন এইসব কথা। আমি বলেছেন নো, মেইন কথা হচ্ছে আই লাইক টু স্পিক দ্য ট্রুথ। আমি যেই জায়গায় পারদর্শী না, আমি সেখানে যদি পারদর্শিতার ভাব করি বা পারদর্শিতার দেখাই, আমি মনে করি এটা আমার বোকাপি ছাড়া আর কিছুই না। বিকজ আমি বারবারই বলেছি, আমি এসছি ফিল্ম থেকে, ফিল্ম অ্যান্ড ওটিটি ইজ নট দ্য সেম থিং একদম। সো কেউ যদি বলে যে না সেম, আমি এটাকে আমি ডিফার করব, আমি তার সাথে একমত না। বিকজ আমি মনে করি ফিল্মে যদি কেউ কাজ করতে যায়, তখন আমি বলবো যে হ্যাঁ তোমাদেরকে তখন আমার কাছ থেকে অনেক কিছু জানতে হবে, কী করতে হবে। হয়তো আমি তাদেরকে কিছুটা বলতে পারবো। আমি আই এম নট এ মাস্টার, আই এম নট এ প্রিন্সিপাল, অর আই এম নট এ টিচার, বাট যেহেতু আমি ডিরেকশনও কাজ করেছি, আমি 16 ছবি ডিরেক্টর, একদম। সো সেই হিসাবে হয়তো ভাই তাদেরকে আমি কিছু ইনস্ট্রাকশন বলতে পারবো, ইনস্ট্রাকশন দিতে পারবো। বাট এইখানে যখন কাজ করতে আসবো, নো, আমি বলবো যে নো, আমি এখানে একজন ছাত্র, দ্যাটস ইট। ওকে, আমরা আরো গল্প করবো, ছোট একটা বিরতি নিয়ে প্লিজ প্লিজ।
দর্শক নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতি, কোথাও যাবেন না, ফিরছি অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা রুবেল ভাই। রুবেল ভাই, আমরা একটু আসি, যেটা আমরা লড়াকু দেখেছি। মানে এটা হচ্ছে কি, আমরা আসলে অনেক ছোট ছিলাম, তারপরও পরবর্তী সময় দেখেছি। আমি একটা প্রশ্ন আজকে একদম যখন আপনি আসবেন তখন থেকেই মাথার মধ্যে আসলে বুনে রেখেছি যে এই প্রশ্নগুলো আমি রুবেল ভাইকে আসলেই করব। একটা দৃশ্যের কথা আমার এখনো মনে আছে, যে একদম মাঝ সমুদ্রের মধ্যে দুটো শিপ যাচ্ছিল, ট্রলার যাচ্ছে, ট্রলারের মাঝখানে একটা রূপের মধ্যে। ওটাকে আসলে এইভাবেই রিয়েল ভাবে শুটিং করা হয়েছিল কি এটা? আমার লোম দাঁড়িয়ে গেছে এখনো, আমি দেখাতে পারছি না, বাট জি, দ্যাট ওয়াজ এ রিয়েল শট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে দুটো ট্রলারের মাঝখানে আমি দড়িতে ধরে আমি সারাদিন শুটিং করেছিলাম, দৈজ্যার জীবন দৈজ্যাত নড়িচড়ি, এই গানটার সময় আমি সকাল থেকে একদম বিকাল পর্যন্ত ওইটার মধ্যে ঝুলেছিলাম। এবং লাস্ট শট দেওয়ার পর আমি তখন আমি শহীদুল ইসলাম খোকনকে বলেছিলাম, খোকন আমাকে ধরো। মানে ওই মুহূর্তে আমার এমন অবস্থা হয়েছে যে আর মানে 10 সেকেন্ড হলে পরে আমি হাত ছেড়ে দিতে বাধ্য হতাম। মানে আমাকে তারা 5-7 দিন টেনে উঠিয়েছে, মানে আমার কোনো শক্তি নেই, কিন্তু সারাদিন জোশে জোশে কাজ করেছি। ব্যাপারটা ছিল সবচেয়ে, এটা অনেকে হয়তো বা চিন্তা করবে না, আমি যেখানে ধরে আমি ঝুলে গানটি করেছি, আমার হাতটি যদি ছুটে যায় যেইভাবে আমি ছিলাম, আমি পিছনে যে প্রপেলারগুলো আছে ওই বোটে, হ্যাঁ, প্রপেলার মধ্যে আমার শরীর মিনিমাম 10 টুকরা হতো। বাট আমি বলবো যে ইট ওয়াজ এ রিস্কি শট, বাট আমি সেটা সারাদিন আমি করেছি, সারাদিন আমি সেটি কাজ করেছি। বিকজ আমার ব্যাপারটি ছিল সেরকম যে বড় ভাই আমাকে একটা ব্রেক দিয়েছেন, হ্যাঁ, শহীদুল ইসলাম খোকনের, আমরা একটা গ্রুপ, একটা ইয়াং একটা গ্রুপ, আমরা তখন কাজ করছি, আর আমি সবসময় চ্যালেঞ্জ দেওয়াটাকে আমি পছন্দ করি। সো আমার কথা হচ্ছে যে আমি সারা জীবন যেটা চিন্তা করেছি পরবর্তীতেও ওই সময়, যে আমি এমন কিছু করে যাব, এমন কিছু শর্ট দিয়ে যাব যেটা অন্য কেউ দেবার আগে 20 বার চিন্তা করবে, দেওয়ার কথা চিন্তাও করতে পারবে না। সো আমি সবসময় সেটাই চিন্তা করেছি আমি, এবং আই ডান ইট। হ্যাঁ, এই সিনেমাতে তো মনে হয় আরেকটা শট ছিল যে একদম আপনি ঘাড়ে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন এই সিনেমাতে। রাইট, একটা কবির খান নামে আমাদের তখন একজন ভিলেন ছিল, তার ঘাড়ে ওঠে আমি যত ব্ল্যাক স্প্লেইন করেছি, ওর উপর দিয়ে আসার পর আমার স্পাইনাল কর্ড আমার ডিসলোকেটেড হয়ে গিয়েছিল একই সিনেমা এই লড়াকোতে। না, আমরা চাই মানে এইগুলো যখন আমরা শুনি আসলে খুব ভালো লাগে। বলবো আমরা আরেকটা ছোট বিরতি নিয়েছি, দর্শক নিয়ে নিচ্ছি ছোট্ট আরেকটা বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি অল্প কিছুক্ষণ পর। দর্শক ফিরে এলাম আরেকটি ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে আছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিনেতা রুবেল ভাই। আমি শুটিং আপনার শুরু করার আগে বলছিলাম যে আপনি মনে হয় একজন অভিনেতা যে 4টা-5টা প্রজন্মকে একসঙ্গে করেছেন। তো আমি যদি একটা ছোট্ট বলি যে সুচরিতা ম্যাডামের সঙ্গে আপনি নায়িকা হিসেবে অভিনয় করেছেন, আমি যদি ভুল না করি কখনো মা, কখনো দাদি, মানে 3 ভাবে আপনি অভিনয় করেছেন। এক্স্যাক্টলি, সুচরিতার সাথে করেছি, দোয়েলের সাথে করেছি, হ্যাঁ, সে মাও হয়েছে, আমার হিরোইন ছিল, মা হয়েছে। আচ্ছা, নিয়ার অ্যাবাউট কি 100 নায়িকার সঙ্গে কি অভিনয় করা হয়েছে? আমি এইটা যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন, প্রায় 94 আর 95 হয়ে গেছে, 97 প্লাস আমি হিসাব করেছি। সেইটা যদি হয়ে যায়, আর আমি এই বছর যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ 2025-এ আই উইল ফিনিশ ইট, আল্লাহ যদি চান। এবং আমি আগেও বলেছি এক জায়গায়, আবারও আজকে আপনাদের সামনে বলে যাচ্ছি, আমি গিনিস বুকে অ্যাপ্লাই করব। বিকজ আমি এটাই বলছিলাম যে গিনিস বুকে বাংলাদেশের ওয়ার্ল্ডে, পৃথিবীতে আমার জানা মতে আজ পর্যন্ত কোনো হিরো 100টি হিরোইনের সাথে কাজ করেছে এটা নেই, আমার জানা মতে নেই। বাস সবার যদি দোয়া থাকে, আপনাদের ভালোবাসা থাকে, আমার যারা ভিউয়ার্স আছেন, এমনি যারা আছেন, তারা যদি বলে আচ্ছা ঠিক আছে, আল্লাহ ওনার এই বনবাসনটা পূর্ণ করো, ওকে, তারও দেখা যাবে যে হয়ে গেছে। রুবেল ভাই, আমাদের অনুষ্ঠানে একদমই শেষ, যদি ছোট করে ব্ল্যাক মানি নিয়ে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে ছোট্ট করে একটু।
আমার যারা দর্শক আছেন, যারা ভিউয়ার্স আছেন, যারা আমাকে ভালোবাসেন, আমি জানি আমাকে অনেকেই ভালোবাসেন, আমার ছবি সারা জীবন দেখেছেন, এবং অনেকে আছেন হয়তো অল্প ভালোবাসেন, পুরোপুরিটা না। তো তাদের কাছে আমার এক ধরনের প্রত্যাশা থাকবেই যে আমি যেহেতু ফিল্ম থেকে ওটিটিতে এসেছি, সো তার জন্য আমি প্রথমেই অনুরোধ করব আপনাদেরকে ওটিটিতে বঙ্গতে যে 30 টাকা খরচ করে, যেটা ঘরের মধ্যে বসেই দেখতে পাবেন, বঙ্গতে ঢুকে আপনারা অবশ্যই 30 টাকা খরচ করে, আমি যেহেতু এই প্ল্যাটফর্মে নতুন এসেছি, সো আপনারা ব্ল্যাক মানিটা দেখবেন। বিকজ আপনাদের উৎসাহ উদ্দীপনা, আপনাদের পিছন থেকে একটু সাহস যোগানোর পরে হয়তো আমার জন্য ভালো হবে। সো আমি চাই যে কোনো জায়গায় যে স্টিক করতে, এখানে থাকতে, মানে আমার কথা হচ্ছে যে আমি এখানে এসেছি, আমি এইখানেও ভালোভাবে থাকতে চাই। যদি একটা কথা কি মনে করেন, যদি আল্লাহ তাআলা লিখে রাখেন যে এটাই আমার প্রথম এবং শেষ, এইটাই প্রথম এবং শেষও যদি হয়, এটা যে নাম্বার 1 অবস্থা যেতে পারে, এটুকু আপনাদের কাছে চাওয়া। আপনারা অবশ্যই আমাকে সেই ভালোবাসা দেবেন এই ছবি, এই আমাদের ওটিটির ব্ল্যাক মানি দেখে। আরেকটি হচ্ছে, যেহেতু এই অনুষ্ঠানটি যখন হবে তখন 2025 শুরু হয়ে যাবে, সো আমি 2025-এর অগ্রিম নববর্ষের শুভেচ্ছা দিচ্ছি সকলকে, সকল দেশপ্রেমীদের, দেশের সকলকে, এবং আমাকে যারা ভালোবাসেন তাদেরকে, এবং সারা বিশ্বে যারা বাঙালি ভাইয়েরা যারা আছেন তাদের প্রত্যেককে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। অনেক অনেক শুভকামনা রইল ব্ল্যাক ম্যানের জন্য। আজকের মতো অনুষ্ঠানটা শেষ করছি। থ্যাংক ইউ ভাইয়া। দর্শক, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী অনুষ্ঠানে নিশ্চয়ই ফিরে আসবো অন্য কোনো তারকাকে নিয়ে। তার আগে দিয়ে নিচ্ছি নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।